reviews, and Bangladesh have won this second Test match, a famous victory. মিরপুরে বাঘের থাবায় কুপোকাত ইংলিশ সিংহরা। মিরাজ সাকিবের অসাধারণ বোলিং নৈপুণ্যে ইংল্যান্ডকে 108 রানে হারিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের। ম্যাচ ও সিরিজ সেরা মিরাজ। This is the excited moment for me because of I'm first start career in the Test match, so I'm really happy. আনন্দ উল্লাসে মাতোয়ারা টাইগার ভক্তরা। সাকিব এবং মেহেদী যা করেছে তাই এই দেশের ক্রিকেট প্রেমীরা চিরজীবন সেটা মনে রাখবেন। প্রথম দিকে মনটা অনেক খারাপ হয়ে গেছিল বাংলাদেশে যে খেলাটা দেখে, পরবর্তী তারা যে ঘুরে দাঁড়াবে এভাবে, এটাই বাংলাদেশ আমি মনে করি। টেস্টে বলেন, ওয়ানডে বলেন বা টি-20 বলেন, এখন কিন্তু বাংলাদেশ অনেক একটা শক্তিশালী একটা দল। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি পারমিতাহীন এবং আমি কামরুজ্জামান মামুন। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় স্বার্থে প্রয়োজন হলে বিএনপির সঙ্গে সংলাপে বসতে পারে আওয়ামী লীগ। ব্রিফিংয়ে ওবায়দুল কাদের। দুর্বলতা ভাবলে ভুল করবে দলটি, মন্তব্য ফখরুলের। মেগাসিটি ঢাকার বেশিরভাগ রাস্তা ছোট বড় অসংখ্য গর্তে ভরা। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আগামী বর্ষার আগেই সংস্কারের আশ্বাস মেয়রের। মোবাইলে ভিডিও ধারণের ঘটনায় সম্পৃক্ততা পাওয়া গেলে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন বাতিল করা হবে, জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। রাজধানীর বাড্ডায় 13 বছরের এক শিশুকে গণধর্ষণের অভিযোগ পরিবারের। অপরাধীদের বিচারের আওতায় আনার আশ্বাস পুলিশের। এবং 10 দিন বাকি থাকলেও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নিউ ইয়র্কের জনগণের মধ্যে নেই কোনো উত্তাপ। প্রস্তুত হচ্ছে ফল ঘোষণার মঞ্চ, রকফেলার সেন্টার। শুরুতেই টাইগারদের ঐতিহাসিক জয়ের খবর। মিরপুরে ইতিহাস করল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের অসাধারণ বোলিং নৈপুণ্যে সিরিজের শেষ টেস্টে ইংল্যান্ডকে 108 রানের বিশাল ব্যবধানে হারালো টাইগাররা। ফলে 2 ম্যাচ সিরিজ শেষ হল 1-1 সমতায়। টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশ 296 রানে অল আউট হয়ে ইংল্যান্ডকে 273 রানের টার্গেট দেয়। জবাবে ওপেনিং জুটি কিছুটা প্রতিরোধ করলেও দিনের শেষ সেশনে টাইগাররা 10 উইকেট তুলে নিলে ইংল্যান্ডের ইনিংস শেষ হয় 164 রানে। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। ইতিহাস রচনা করল টিম বাংলাদেশ। আভিজাত্যের ক্রিকেটে ইংলিশ দাম্ভিকতা গুড়িয়ে দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে রঙিন উৎসব লাল সবুজের বাংলাদেশের। টেস্ট ক্রিকেটের গেল 16 বছরে এটি 8ম বিজয় টাইগারদের। তবে এই জয়ের আনন্দের আবেগটা দিগন্তের সীমানাহীন। আর এই দিনে তাই 56,977 বর্গমাইলের দেশটির নাম সুখী বাংলাদেশ। সকালের গল্পে ইমরুল আর সাকিব লিডটা বড় করার স্বপ্ন দেখাচ্ছিলেন, কিন্তু ইমরুল 78 রানে কাটা পড়ার পর 41 রানে সাকিবও ফেরেন প্যাভিলিয়নে। চাপ সামলে উঠতে পারেননি অধিনায়ক মুশফিক। বাউন্ডারি মেরে রানের পাগলা ঘোড়া ছোটাচ্ছিলেন সাব্বির, তবে এগোতে পারেননি বেশি দূর। লাঞ্চের ঠিক আগে উইকেট বিলিয়েছেন ব্যক্তিগত 15 রান করে। তখনও বাংলাদেশের লিডটা 244 রানের। তবে পরীক্ষিত ব্যাটসম্যান নেই। বিরতির পর ফিরেই আউটের খাতায় তাইজুল ও মিরাজ। শেষ উইকেটে শুভাগত আর রাব্বির ঈদ বোনাসের মতো ব্যাটিংয়ে স্বাগতিকদের ইনিংস থামল 296-তে। 24 রান বাদ দিলে ইংলিশদের টার্গেট দাঁড়ায় 273। ইতিহাসের আর্কাইভ থেকে পাওয়া তথ্য আশা সঞ্চার করল, কারণ এশিয়ার মাটিতে 209 রানের বেশি তাড়া করে জেতার রেকর্ড নেই ইংল্যান্ডের। তাই মিরপুরের স্পিন স্বর্গীয় উইকেটে 273 যথেষ্ট মনে হয়েছে মিরপুরের গ্যালারির দর্শক হৃদয়ে। কিন্তু হায়, কুক আর ডাকেটের ব্যাটিং বুকে কাঁপন ধরালো। চট্টগ্রাম টেস্টের মতোই কি স্বপ্ন হবে বিপন্ন? কারণ কুক আর ডাকেট মিলে টি ব্রেকেই তুলল বিনা উইকেটে ঠিক 100 রান। কিন্তু ক্রিকেট ঈশ্বর পরের গল্প লিখেছিলেন বাংলাদেশের নামেই। চা পানির বিরতির পরের 1 ঘন্টায় ইংলিশ শিবিরে সুনামির মতো আঘাত হানেন 19 বছরের টকবগে তরুণ মেহেদী মিরাজ। 56 রান করা ডাকেটের উইকেট তুলে নেন এই সিরিজের বিস্ময়। সাকিব জো রুটকে ফেরানোর পরের ওভারেই অ্যালিস্টার কুকের এই আউটে রিভিউ যন্ত্রের স্বচ্ছতার প্রশ্ন উঠে গেল আবার। এরপর মিরাজের স্পিন বিষে নীল ব্যালেন্সড মইন বেয়ারস্টো।
পরের গল্পে ভেলকি দেখালেন বাংলার জান সাকিব আল হাসান। এক ওভারে স্টোকস, আনসারি আর আদিল রশিদের উইকেট তুলে ছেটে ফেলেন ইংলিশদের ব্যাটিং লেজ। শুরুর মতো শেষের গল্পের কুশীলব মেহেদী মিরাজ। যে ছেলেটি রেকর্ড গড়ে বাংলাদেশের টেস্ট সিরিজে নিজেই শুধু সেরা হননি, বাংলাদেশকেও নিয়ে গেছেন ক্রিকেট মানচিত্রের গর্বের আসনে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের জন্য দলের সবার সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করলেও মিরাজ ও সাকিবের বোলিং এই ম্যাচ জয়ের পেছনে প্রধান ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। বাংলাদেশে আসার জন্য ইংল্যান্ডকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ভবিষ্যতে আইসিসি ও বিসিবি বেশি করে টেস্ট আয়োজন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মুশফিক। বিরতির সময় কোচ আমাদের যা বলেছিলেন, দলের সবাই চা বিরতির পর সেভাবেই খেলেছে। আর সাকিব ও মিরাজের বোলিংটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। ফলাফলস্বরূপ এই অবিস্মরণীয় জয় পেলাম আমরা। এখন শুধু এই আনন্দটাকে উদযাপনের সময়। দলের সবাই আমাকে সাহস দিয়েছে, আমি সবার প্রতি কৃতজ্ঞ। যখনই বোলিং এ এসেছি নিজেকে প্রতিবার চেষ্টা করেছি সবার আস্থার প্রতিদান দেওয়ার। আমি শুধু নিজের দায়িত্বটাই পালন করে গেছি। প্রথমবারের মতো টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে জয়ের আনন্দে ভাসে মিরপুর। টাইগারদের জয়ে নেচে গেয়ে উল্লাস করেছেন ম্যাচ দেখতে আসা সমর্থকরা। সে সঙ্গে দেশের মাটিতে আরও টেস্ট ম্যাচ আয়োজনের জন্য বিসিবি ও আইসিসিকে অনুরোধ জানিয়েছেন তারা। টেস্ট ক্রিকেটে এর আগে 9 বার ইংল্যান্ডের সঙ্গে লড়েও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। কিন্তু মিরপুরে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনেই মিরাজ, সাকিবদের অনবদ্য নৈপুণ্যে ইংলিশদের বধ করে টাইগাররা। লাল সবুজের দলের এই জয়ে বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন সমর্থকরা। মাঠে বসে ঐতিহাসিক জয়ের সাক্ষী হতে পেরে গর্বিত ক্রিকেট প্রেমীরা। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে জয় থাকলেও ইংল্যান্ডের মতো পরাশক্তিদের হারানোয় জয়ের আনন্দ বেড়ে গেছে কয়েক গুণ। এ জয়ের পর টাইগারদের বন্দনায় মেতে ওঠেন মাঠে আসা দর্শকরা। ভবিষ্যতে ইংল্যান্ডের মতো পরাশক্তিরা আরও টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে, এমনটা প্রত্যাশা তাদের। এটা আমাদের দেশের জন্য সাকিব এবং মেহেদী যা করেছে, তাই এই দেশের ক্রিকেট প্রেমীরা চিরজীবন সেটা মনে রাখবেন। এক সময় আমরা 3 দিনে ম্যাচ হেরে যেতাম, বাংলাদেশ আমরা খুবই হতাশ ছিলাম। কিন্তু এখন সময় পরিবর্তনের সময় এসেছে, বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছে বিশ্বের দরবারে। আমাদের এই শেষ সক্ষমতা এখনো হয়েছে, আগের মতো আমরা 3 দিনে ম্যাচ হেরে যাই না। এখন 3 দিনে আমরা ম্যাচকে অন্যদের হাত থেকে ছিনে নিতে পারি। আইসিসির কাছে আমরা একটা আবেদন, বাংলাদেশকে কেন এত কম টেস্ট খেলা দিতে হয়? টেস্টে বলেন, ওয়ানডে বলেন বা টি-20 বলেন, এখন কিন্তু বাংলাদেশ অনেক একটা শক্তিশালী একটা দল। জাতীয় স্বার্থে কখনো প্রয়োজন হলে বিএনপির সঙ্গে আওয়ামী লীগ সংলাপে বসতে পারে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে তিনি জানান, বিএনপি যে ইস্যুতে সংলাপ চাচ্ছে বর্তমানে তা নিষ্প্রয়োজন। সকালে সচিবালয়ে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। সরকারকে শক্তিশালী করতে দলকেও নতুন করে ঢেলে সাজানো হয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। সংলাপ আমি চাই, প্রয়োজন হলে সংলাপ করব, কিন্তু তারা যে ইস্যুতে সংলাপ চান সেই ইস্যুতে সংলাপের কোনো প্রয়োজন নাই। দেশের প্রয়োজনে সংলাপ শেখ হাসিনা করবেন, কিন্তু এই মুহূর্তে সংলাপের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি। এবার আমরা ডিস্টিংশনের পথ বেছে নিয়েছি। দেখুন, সরকার থেকে দলকে আলাদা করার একটা জোরালো প্রয়াস এখানে আছে। অনেক মন্ত্রী দলের পদে নেই, কারণ মন্ত্রীরা তাদের নিজেদের কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকে। দলকে আরো গতিশীল, আরো স্মার্টার করার জন্য আমরা এই সীমারেখা টেনে দিয়েছি। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংলাপের আহ্বানকে দুর্বলতা ভাবলে ভুল করবে আওয়ামী লীগ। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি বলেন, অস্ত্র ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী দিয়ে দেশের মানুষকে কিছুতেই দাবিয়ে রাখতে পারবে না সরকার। বিএনপি আসলে বাংলাদেশের সর্ববৃহৎ দল। আজকে আপনারা গায়ের জোরে, সম্পূর্ণ বন্দুকের জোরে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে আপনারা আজকে বাংলাদেশের মানুষকে দমিয়ে রেখেছেন। কিন্তু আপনাদের নেতার ভাষাতেই বলতে চাই, বাংলাদেশের মানুষকে দাবায় রাখা যাবে না। এইবারও বাংলাদেশের মানুষ জেগে উঠবে, তাদের অধিকার তারা আদায় করে নেবে, এই দানবীয় শক্তিকে তারা পরাজিত করবেই। আমরা সমঝোতা চাই, আমরা সংলাপের মধ্য দিয়ে সুষ্ঠু একটা সঠিক নির্বাচনের পথ বের করতে চাই।
আমাদের এই আহ্বানকে আপনারা দুর্বলতা মনে করবেন না। সন্ধ্যার সময় আরো থাকছে। স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদগুলোতে নির্বাচনকাল, ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন, সব কেন্দ্রে পৌঁছে গেছে প্রয়োজনীয় সরঞ্জাম। দুর্ভোগের আরেক নাম মেগাসিটি ঢাকার রাস্তা। বেশিরভাগ এলাকার প্রধান সড়ক বা অলিগলিতে অসংখ্য ছোট বড় গর্ত। রাস্তা খোঁড়াখুঁড়ি আর বৃষ্টিতে সৃষ্টি হওয়া খানাখন্দে ভরা রাস্তায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। এসব রাস্তায় গণপরিবহনেও জীবনের ঝুঁকি নিয়ে চলছেন নগরবাসী। এদিকে সংস্কারের কোনো উদ্যোগ চোখে না পড়লেও নগর কর্তৃপক্ষের আশ্বাস, আগামী বর্ষার আগেই শতভাগ সংস্কার করা হবে সড়কগুলো। আরো জানাচ্ছেন ইজাদ শৌমিক। আপাতদৃষ্টিতে মনে হবে কোনো বদ্ধ জলাশয়ে চলছে এসব পরিবহন। বাস্তবে এটি রাজধানীর মগবাজার মৌচাক সড়কের চিত্র। নির্মাণাধীন ফ্লাইওভারের কারণে এই সড়কের অবস্থা এতটাই খারাপ যে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এদিকে মেয়র হানিফ ফ্লাইওভার নির্মাণ শেষ হলেও তার পাশে যাত্রাবাড়ি শ্যামপুর সড়কে নাগরিক দুর্ভোগ যেন সীমাহীন। একদিন গাড়ি চালাইলে পরের দিন আইতে পারি না, আবার গাড়ি নষ্ট হয়ে যায়। সবাই তো ট্যাক্স দেয়, টাকা দেয়, সবার কাছেই তো টাকা নেই, গাড়ি এলাও কাছে তাহলে রাস্তায় এরকম অবস্থা থাকবে। অনেক সময় উল্টায় যায়, তারপরে বাইতে আসতে হয়, প্যাসেঞ্জার লয়ে কিছু করার নাই। এরকম আছে দেখা যাচ্ছে রিস্কা উঠবে বাস পরে জায়গা। এখানে 10 টাকার রাস্তা দেখা যাচ্ছে আমাদের 30 টাকা 40 টাকা দিয়েও যেতে হয়। ঢাকা ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট স্টাডির তথ্য অনুযায়ী রাজধানীতে সড়কের দৈর্ঘ্য 3000 কিলোমিটার। এর মধ্যে সিটি কর্পোরেশনের হিসেবেই 1500 কিলোমিটার সড়কের সংস্কার প্রয়োজন। রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানী থেকে শুরু করে ধানমন্ডি, মোহাম্মদপুর, মতিঝিল, মুগদা, মগবাজার সহ অধিকাংশ এলাকার প্রধান সড়ক এবং অলিগলি পর্যন্ত খানাখন্দক বা গর্তে ভরা। কোথাও ইট ফেলে কোনো মতে চলাচলের উপযোগী রাখা হয়েছে সড়কগুলো। কোনো রোগী টুগি অ্যাম্বুলেন্স ঢুকতে খুব টাফ হয়ে যেতেছে। আমি হাইটে রওনা দিছি, কারণ রিক্সায় ঝাঁকি এটা আমার সহ্য হয় না। গাড়ি চালায় শান্তি পাওয়া যায় না, গাড়ি সুরক্ষা যায়। রাজধানীর ভিতরে যাত্রাবাড়ি এলাকায় দেখি এটা ধান ক্ষেতের যে পরিস্থিতি খারাপ। নগরবাসীর দুর্ভোগের কথা স্বীকার করে সিটি কর্পোরেশন বলছে আগামী বর্ষার আগেই সব সড়কের শতভাগ সংস্কার করা হবে। প্রায় 300টি রাস্তা সংস্কার কাজ চলমান, সেখানে 70% রাস্তা আমরা অলরেডি কমপ্লিট করেছি, 30% অনগোয়িং রয়েছে। কিছু পটহোলসের সৃষ্টি হয়েছে, একথা একেবারেই ঠিক। আগামী বর্ষা মৌসুম শুরু হওয়ার পূর্বে সমস্ত রাস্তাঘাটগুলো রিপেয়ার করে দেব 100%। তবে নগর গবেষকরা বলছেন মেগাসিটি ঢাকায় সড়কের নির্মাণ মান নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত তদারকির ব্যবস্থা না করলে মেরামতের পর আগের রূপে ফিরে যাবে সড়কগুলো। নির্মাণ সঠিক হতে হবে এবং নির্মাণের সময় জবাবদিহিতা রাখতে হবে যেন সঠিকভাবে নির্মাণ হচ্ছে। নির্মাণের পরে তদারকি, নজরদারি এটা সার্বক্ষণিক এবং সঠিক হতে হবে। 400 বছরের পুরনো এ শহরের সড়কগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখায় কতটা দুর্ভোগে রয়েছে এর নাগরিকরা। তাদের প্রত্যাশা শুধু সড়কেই নয়, একটি পরিকল্পিত তিলোত্তমা নগরী গড়তে দ্রুত পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ। ইজাদ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। মোবাইল ফোনে ভিডিও ধারণের ঘটনায় পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের সম্পৃক্ততা প্রমাণ হলে অনুমোদন বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ। সকালে সময় সংবাদকে তিনি কথা জানান। এদিকে হাসপাতালগুলোতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণের পাশাপাশি কর্তৃপক্ষকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীর ধানমন্ডি এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের টয়লেটে মোবাইল ক্যামেরা দিয়ে গোপনে ভিডিও ধারণের খবর জানার পরপরই মাঠে নামে স্বাস্থ্য অধিদপ্তর। প্রকৃত ঘটনা তদন্তে শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের একটি দল তথ্য সংগ্রহ করে সরেজমিনে। তদন্তে পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের সম্পৃক্ততা পাওয়া গেলে অনুমোদন বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। যদি আমরা দেখি যে হাসপাতাল কর্তৃপক্ষ এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দিচ্ছে, এই ধরনের আনএথিক্যাল ঘটনা যদি তারা ঘটিয়ে থাকে, তাহলে হাসপাতাল হিসেবে তাদের সেবা চালু রাখা আসলে কখনোই আইনসম্মত নয়। মেডিকেল এথিক্স অনুসারে আসলে যে ধরনের আমাদের কার্যক্রম, আমাদের বিহেভিয়ার, আচরণ প্রদর্শন করা দরকার, আমাদের কর্মকর্তা কর্মচারীরা সেটা যেন করেন। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য সরকারের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকেও সজাগ থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই ধরনের ইনস্ট্রাকশন দেওয়া উচিত যে এই ধরনের নির্যাতন এবং ডিজিটালাইজেশন
প্রিভেনশনের জন্য তাদের কি পদক্ষেপ নেওয়া উচিত, কিভাবে সার্ভিলেন্স হওয়া উচিত। অ্যাট দি সেম টাইম এই নির্যাতন বন্ধ করার জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তার নিজস্বভাবেই সক্রিয় থাকতে হবে। সেই সক্রিয়তার জন্য শুধু কতগুলো নিয়ম কানুন না, তার কর্মচারী কর্মকর্তাদেরও প্রশিক্ষণ দিতে হবে। এদিকে গোপনে ভিডিও ধারণের ঘটনায় গ্রেপ্তার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী হাসিবুর রহমানকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে তার সঙ্গে অন্য কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তারা। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবার রাজধানীর বাড্ডা নতুন বাজার এলাকায় 13 বছরের এক শিশুকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার রাতে 3 থেকে 4 জন এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে মেয়েটির পরিবার। এদিকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে থাকা শিশুটির শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। এই ঘটনায় অপরাধীকে বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। আহমেদ সালেহিনের রিপোর্ট। পরিবারের অভিযোগ, শনিবার সন্ধ্যায় বড় বোনের সঙ্গে আইসক্রিম খেতে বের হয়ে বাসায় ফেরার পথে স্থানীয় বখাটে শাহিন, রাজু ও নাজমুল রাস্তা থেকে ডেকে নিয়ে যায় 13 বছরের শিশুটিকে। বাড়ির পাশেই একটি মেসে নিয়ে গিয়ে রাশেদুল খন্দকারের নেতৃত্বে তাকে ধর্ষণ করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। দোকানটা সদাই নেওয়ার নিতে দাঁড়ায় রয়েছে, ওখান থেকে ওরা ডাক দিয়ে নেওয়া হয়েছে। শাহিন নামের একটা ছেলে ডাক দিয়ে নিছে যে রাশেদুল ভাই ডাকে। এই কথা বললে ওরা ডাকিয়ে নিয়ে নাজমুল আর শাহিন আর রাশেদুল 3 জন জোরজবরদস্তি করে রেপ করা হয়েছে। বিষয়টি নিয়ে মধ্যস্থতার চেষ্টা করে রাশেদুলের পরিবার। স্যার আমি তো বলতে পারবো না, আমি দেখতে আসছি আর কি, আমি শহীদ খন্দকারের বাড়িতে আসনা করি। তবে মুঠোফোনে মধ্যস্থতার কথা অস্বীকার করেন অভিযুক্তের বড় ভাই ভাটারা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল খন্দকার। আল্লাহর রহমতে কোনো ম্যানেজারও নাই, আমি কারোর সাথে আমার যোগাযোগ হয় নাই, আমি কারোর পাঠাই না। মীমাংসা কি, এটা কি যদি মেয়ের ঘটনা, মেয়ের যদি আইনের আপনি নিবে মীমাংসা, আমি মীমাংসার মধ্যে নাই। আর যদি আমার ভাই এটার মধ্যে জড়িত থাকে অবশ্যই তার বিচার হতে হবে। আমিও বিচার চাই ব্যাপারে, আমি অবশ্যই খুঁজতেছি তাকে পেলে অবশ্যই আইনের সুপর্দ করব। এই ব্যাপারে আমি কোনো কার্পণ্য করব না। চিকিৎসকরা জানান, নির্যাতনের শিকার শিশুটি মানসিকভাবে বিপর্যস্ত। ফরেনসিক পরীক্ষার পরেই ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তার বিভিন্ন শারীরিক কিছু প্রবলেমের কারণে ফরেনসিক মেডিসিনের পুরো রিপোর্টটা করা এখনো সম্ভব হয়ে ওঠেনি। বাইরের যেগুলো সেগুলো তো সিমটম তো আপনার শারীরিক ফিজিক্যাল অ্যাসল্ট বা আদার্স এর মধ্যে পড়ে যায় এবং মানসিকভাবে সে তো অবশ্যই বিপর্যস্ত। হাসপাতালে শিশুটিকে দেখতে গিয়ে গুলশান জোনের ডিসি সাংবাদিকদের জানান, এই ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখানে যে ভিকটিম সে একটা অভিযোগ করেছে, তাকে রেপ করা হয়েছে এবং এর অভিযুক্ত যারা আছেন তাদের নাম আমরা পেয়েছি। তো মামলা প্রক্রিয়াধীন আছে এবং আমরা আসামি সে যেই হোক না কেন তাকে ধরে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। নির্যাতিত শিশুটিকে বর্তমানে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। ইতালিতে আবারও 6.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ধ্বংস হয়ে গেছে বেশ কিছু স্থাপনা, বহু হতাহতের আশঙ্কা। জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় গ্রেপ্তার 2 জন এবং শুদ্ধস্বর প্রকাশনীর কর্ণধার আহমেদুর রশিদ হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার 4 জনের মধ্যে 2 জন আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপে একথা জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মাসুদুর রহমান। এই দুটি ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ফয়সাল আরেফিন যে দীপন, সে মামলা সংক্রান্তে আমরা ইতিমধ্যেই 2 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং 2 জনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। এবং অপর যে ঘটনাটি ছিল মোহাম্মদপুরে, সেই ঘটনায় আমরা এখন পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করতে পেরেছি এবং 4 জনের মধ্যে 2 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। এবং দুটি ঘটনাই মূলত আরেকজন আসামি ছিল যে ইতিমধ্যে এবছরই জুন মাসে আপনারা জানেন পুলিশের সাথে গুলি বিনিময়ে সে নিহত হয়েছে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল না সরাতে অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনকে চিঠি দিয়েছে আইন মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়, কুখ্যাত যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হয়েছে এবং অনেক যুদ্ধাপরাধীর বিচার চলছে। এমত অবস্থায় ট্রাইব্যুনাল সরানো হলে জনমনে ক্ষোভের সৃষ্টি হবে। চিঠিতে একই সঙ্গে ঐতিহাসিকভাবে মর্যাদাপূর্ণ হওয়ায় ট্রাইব্যুনাল ভবনটিকে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করারও অনুরোধ জানানো হয়েছে।
এর আগে গত 18 আগস্ট সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে আগামী 1 নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে নিতে আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন। স্থগিত হওয়া 24টি ইউনিয়ন পরিষদে আগামীকাল অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে নির্বাচনী সামগ্রী। 24টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ হবে কাল। রাজশাহীর বাঘমারার 16টি ইউনিয়ন পরিষদে নির্বাচনকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় ব্যালট পেপার, বাক্স ও অন্যান্য সরঞ্জামাদি বুঝিয়ে দেওয়া হয় তাদের। এছাড়া ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, পটুয়াখালী, নোয়াখালী, গাইবান্ধা সহ অন্য জেলার ইউনিয়ন পরিষদগুলোতে নেওয়া হয়েছে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি। 68 বছর পর এবার প্রথমবারের মতো ভোট দেবে বিলুপ্ত ছিটমহলের অধিবাসীরা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। নির্বাচনের আর মাত্র 10 দিন বাকি থাকলেও নিউ ইয়র্কের জনগণের মধ্যে নির্বাচন নিয়ে এখনো তেমন কোনো উত্তেজনা সৃষ্টি হয়নি। ম্যানহাটনের ব্যস্ততম টাইমস স্কোয়ারে ছড়ায়নি নির্বাচনী উত্তাপ। অনেকে আবার নির্বাচনী আলাপ আলোচনায় বিরক্ত বলেও জানিয়েছেন। নিউ ইয়র্ক থেকে জানাচ্ছেন তুষার আব্দুল্লাহ। দর্শক, আমি এখন নিউ ইয়র্কের ম্যানহাটনের টাইমস স্কোয়ারের সামনে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চারপাশে বিভিন্ন ব্র্যান্ড এবং পণ্যের বিজ্ঞাপন বিলবোর্ডে দেখতে পাচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট নির্বাচন হয়, যে সেই নির্বাচনে কিন্তু কখনোই আমরা কোনো বিলবোর্ড বা ব্যানার দেখতে পাই না। এই টাইমস স্কোয়ারে যে তরুণ তরুণীরা উপস্থিত হয়েছে, তাদের সামনে কিন্তু দুই যে প্রেসিডেন্ট প্রার্থী আছেন, তারা কিন্তু বিলবোর্ডের মাধ্যমে তাদের কাছে কোনো প্রচারণা নিয়ে হাজির হননি। আমরা জানি যে দুই প্রার্থী তাদের তিনটি বিতর্কে অংশ নিয়েছেন এবং 3 বিতর্কতে তারা পরস্পরের প্রতি দোষারোপ, একে অন্যের যে দোষ ত্রুটি খুঁজে বের করেছেন, সেটা বিতর্কের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু এই যে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে নিজের প্রচারণা চালানো এবং প্রতিপক্ষের যে প্রার্থী আছেন তাদের বিরুদ্ধে কোনো কথা বলার কিন্তু রেওয়াজ এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট নির্বাচন আমরা দেখতে পাইনি। আমরা আসলে যারা দেখি যে ওরা ওদের জীবনযাত্রা নিয়েই এনজয় করার চেষ্টা করে বেশি, বাট ভোট এই দেশে একটা বড় একটা বিষয় বা বিশ্বের জন্য বড় একটা বিষয়, বাট এদের সাধারণ জনসাধারণের মধ্যে এত বড়ভাবে ব্যাপকভাবে আমরা দেখতে পাই না। রিক্রিয়েশনের জন্য সবাই এখানে আসছে, আমরাও আসছি রিক্রিয়েশনের জন্য। আসলে এখানে ভোট নিয়ে আমরা আসলে কোনো কথাবার্তা বা আলোচনা এখানে আমরা করি না। Here people they do not want to see Trump or Hillary on such big posters. This is for their entertainment, not for like some. They're already bored with it. They don't want that anymore. এখানে যে তরুণ তরুণীরা উপস্থিত হয়েছেন, তারা বলেছেন যে নির্বাচনী প্রচারণায় বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ব্যবহার না করা, এই বিষয়টিকে তারা খুব ইতিবাচকভাবে দেখছেন এবং দুই প্রার্থীর প্রতি তারা ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং শ্রদ্ধা জানিয়েছেন যে তারা যে এখনো তাদের এই যে নির্বাচনী প্রচারণার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ধরে রেখেছেন। ম্যানহাটনের টাইমস স্কোয়ার থেকে তুষার আব্দুল্লাহ। ইতালির মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমে ভূমিকম্পের মাত্রা 7.1 বলা হলেও পরে এর মাত্রা 6.6 বলে নিশ্চিত করে মার্কিন ভূতত্ত্ব জরিপ বিভাগ USGS। এখন পর্যন্ত বড় ধরনের হতাহতের খবর পাওয়া না গেলেও ভূমিকম্পে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম জানায়, ভূমিকম্পের প্রভাবে রাজধানী রোমও কেঁপে ওঠে। দক্ষিণ পূর্বাঞ্চলীয় পেরুগিয়ার 68 কিলোমিটার দূরে এ ভূকম্পন সংঘটিত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, ভূমিকম্পের গভীরতা ছিল 108 কিলোমিটার। এর আগে গত আগস্টে দেশটির মধ্যাঞ্চলে 6.2 মাত্রার ভূমিকম্পে প্রাণ হারায় প্রায় 300 মানুষ। The central part of Norcia, which was also badly damaged. These dramatic pictures. ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় আসলো মেহেদী হাসান মিরাজের হাত ধরেই। বিশ্বের প্রথম বোলার হিসেবে 2 টেস্টের অভিষেক সিরিজে সর্বোচ্চ 19 উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন এই অফ স্পিনার। ব্যাটিং অলরাউন্ডার হলেও বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলের সুযোগ পেয়ে দিয়েছেন আস্থার প্রতিদান। সিরিজে বাংলাদেশের ক্রিকেটের নতুন আবিষ্কার খুলনার এই স্পিনার।
অবিস্মরণীয়, অসাধারণ, যে উপমায় দেয়া হোক না কেন মিরাজের কীর্তির সামনে তা যেন যথেষ্ট নয়। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিলেও পাদপ্রদীপের আলোয় আসেন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে। ক্যারিয়ারের উষালগ্নে নিজের প্রতিভার জানান দিয়েছেন সদ্য কৈশোর পেরোনো এই অলরাউন্ডার। সাকিব, তামিম, মুশফিক সহ বাংলাদেশ দলে বড় নাম আছে অনেকেই, কিন্তু সিরিজ শুরুর আগে কে বাজি ধরেছিলেন এই মিরাজই হবেন বাংলাদেশের ট্রাম্প কার্ড। টেস্ট ক্রিকেটে 133 বছরের অভিজ্ঞতা থাকা ইংল্যান্ডের অহমিকা চূর্ণ করে বাংলাদেশকে অবিস্মরণীয় জয় এনে দেয়া নায়ক সেই মিরাজই। আগের দিনই প্রথম ইনিংসে 6 উইকেট নিয়েছিলেন, তবে ক্রিকেট বিধাতা যেন মিরাজকে 2 হাত ভরে দেওয়ার পণ করেই রেখেছিলেন। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের দলীয় 100 রানেও যখন কোনো উইকেট নেই, অধিনায়ক মুশফিক দ্বারস্থ হন মিরাজের। চা বিরতির পর বাংলাদেশকে কাঙ্ক্ষিত ব্রেক থ্রু এনে দেন মিরাজই। শুভ্র পোশাকে মিরাজে সৌরভ ছড়ানোর তখনও ঢের বাকি। ডাকেটের উইকেট দিয়ে শুরু আর শেষ ফিনকে দিয়ে ইংল্যান্ডের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন খুলনার ছেলে মিরাজ। পরতে পরতে রোমাঞ্চ ছড়ানো ঢাকা টেস্ট দিয়ে রেকর্ড বইয়েও জায়গা করে নেন এই অফ স্পিনার। টেস্ট ক্রিকেট ইতিহাসে পঞ্চম কনিষ্ঠ বোলার হিসেবে ম্যাচে 10 উইকেট নিয়েছেন মিরাজ, যে রেকর্ডটা এখনও এনামুল হক জুনিয়রের দখলে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের 16 বছরের পথ চলায় এই প্রথম ইংল্যান্ড বধ। ক্যারিয়ারের শুরুটা হয়েছে স্বপ্নের মতো, সবকিছুই এখনো ঘোরের মতো মিরাজের কাছে। বাংলাদেশ জিতছে, এইটাই আসলে অনেক বড় পাওয়া। আর সবচেয়ে ভালো লাগার যে জিনিসটা, যে মানে আমি যাদের ক্রিকেট খেলা দেখছি ছোটবেলায় টিভিতে, তাদের সাথে খেলতে নিজেকে আরো বেশি ভালো লাগতেছে। আসলে আমি নিজেও চিন্তা করতে পারতেছি না যে আসলে আমি ন্যাশনাল টিমে খেলতেছি বা বড় ভাইদের সাথে খেলতেছি, মুশফিক ভাই, সাকিব ভাই, তামিম ভাই, রিয়াদ ভাই, মানে আসলে আমি নিজেই এক্সাইটেড। দেশের 8ম জয়ে নিজের স্বাক্ষর রাখলেন 2 টেস্ট খেলা মেহেদী মিরাজ। পদধ্বনি মাত্র শোনা গেল, যেতে হবে বহুদূর। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। Close, given, no reviews, and Bangladesh have won this second test match, a famous victory. মিরপুরে বাঘের থাবায় কুপোকাত ইংলিশ সিংহরা। ইংল্যান্ডকে 108 রানে হারিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের। সিরিজে সমতা, ম্যাচ ও সিরিজ সেরা মেহেদী মিরাজ। জাতীয় স্বার্থে প্রয়োজন হলে বিএনপির সঙ্গে সংলাপে বসতে পারে আওয়ামী লীগ। ব্রিফিংয়ে ওবায়দুল কাদের। দুর্বলতা ভাবলে ভুল করবে দলটি, মন্তব্য ফখরুলের। মেগা সিটি ঢাকার বেশিরভাগ রাস্তা ছোট বড় অসংখ্য গর্তে ভরা। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আগামী বর্ষার আগেই সংস্কারের আশ্বাস মেয়রের। মোবাইলে ভিডিও ধারণের ঘটনায় সম্পৃক্ততা পাওয়া গেলে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন বাতিল করা হবে, জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এবং 10 দিন বাকি থাকলেও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নিউ ইয়র্কের জনগণের মধ্যে নেই কোনো উত্তাপ। প্রস্তুত হচ্ছে ফল ঘোষণার মঞ্চ রকফেলার সেন্টার। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।